কিছুদিন আগে বাংলায় এসেছিলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল। এই অজিত ডোভালের এই সফর নিয়ে একাধিক মিডিয়ায় বিস্তারিত আলোচনা হয়েছে। আমি নিজেও এই বিষয়ে একাধিক ভিডিও বানিয়েছি। কিন্তু অজিত ডোভাল ফিরে গিয়ে যে রিপোর্ট দেন, সেই রিপোর্টের সব থেকে বেশি উল্লেখযোগ্য দিক ছিল কোথাও না কোথাও এই অনুপ্রবেশকারী সমস্যা ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা থ্রেট হয়ে যাচ্ছে। আর এই রিপোর্টের পরেই কালকে লোকসভায় একটি বিল আনতে চলল কেন্দ্রীয় সরকার। কিছুদিন আগে দিল্লির নির্বাচনে অমিত শাহ একটি নির্দেশ দিয়েছিলেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, শুধুমাত্র অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরালে হবে না, এই নেটওয়ার্ক যারা অপারেট করার চেষ্টা করছেন তাদের বিপক্ষেও কেন্দ্রীয় সরকারকে একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আর এবার ভারতবর্ষ নতুন ইমিগ্রেশন যে বিল আনলেন তা নিয়ে রীতিমতো হুলস্থুল বেঁধে গেল আন্তর্জাতিক মহলে। কেন ভারতবর্ষ হঠাৎ করে এত কড়া মনোভাব নিতে শুরু করলো, তার পিছনেও আছে একাধিক কারণ। অনেকে মনে করছেন এটা কোথাও না কোথাও আঞ্চলিক দলগুলোর ভোট ব্যাংক পলিটিক্সকে সম্পূর্ণভাবে শেষ করতে পারে। লোকসভায় একাধিক বিরোধী সাংসদ এক এক রকম মত তৈরি করলেন। তবে তার আগে এই ভিডিওতে আমি আপনাদের বলবো এই বিলে এমন কি আছে যা কেন্দ্রীয় সরকার নতুন করে ইমপ্লিমেন্ট করতে চাইছেন। এই বিলের যে নাম দেওয়া হয়েছে তা হলো ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025। অর্থাৎ নতুন করে এই ফরেনার্স বিলকে আপডেট করছে ভারত সরকার। সেখানে প্রথমেই বলা হয়েছে কলোনাল টাইমে অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডে একাধিক ফরেনার্স বিল বা একাধিক ফরেনার্স আইন এখনো কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ মেনে চলে। সেই বিলগুলো প্রথমেই বাতিল করতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেই বিলগুলো কি কি? দ্য ফরেনার্স অ্যাক্ট 1946 সালে এই বিলটি মানে এই অ্যাক্টটা কিন্তু এখনো ভারত সরকার মেনে চলে। 1920 সালের বিল দ্য পাসপোর্ট অ্যাক্ট, দ্য রেস্ট্রিকশন অফ ফরেনার্স অ্যাক্ট 1939। অর্থাৎ আপনারা যদি উপরের তিনটে অ্যাক্ট কথা দেখেন তাহলে সময়কালটা আপনারা গুরুত্ব সহকারে বিবেচনা করুন। 1946, 1920 এবং 1939। দুর্ভাগ্যের বিষয় হলো 2025 সালে এসেও ভারত সরকার এতদিন এই তিন ধরনের ব্রিটিশ আমলে তৈরি হওয়া অ্যাক্ট বা রুল বা আইনকে ভারতবর্ষ মেনে চলতো। অনেকে মনে করছেন আজকে ভারতবর্ষে যে হারে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের সমস্যা বেড়েছে এবং এই সমস্যা আসলে ভারতের ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে অনেক বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে, তার নেপথ্যে কিন্তু এই মানধাতা আমলের এই তিনটে বিল। পরবর্তীকালে 2000 সালে দ্য ইমিগ্রেশন অ্যাক্ট, কেরিয়ার্স লাইবিলিটি অ্যাক্টকে ভারত সরকার কিন্তু নিয়ে আসে। কিন্তু উপরের তিনটে বিল যেহেতু মানধাতা আমলে, তাই উপরের তিনটে বিল এখনো এই ভারতে থেকে যাওয়ায় এই নতুন করে ইমিগ্রেশন কেরিয়ার্স এই যে লাইবিলিটি অ্যাক্ট নিয়ে আসার পরেও কোনো উল্লেখযোগ্য ডেভেলপ হয়নি। সেখানেই কেন্দ্র বলছে এবার ইমিগ্রেশন এবং ফরেনার্সদের বিপক্ষে অত্যন্ত কড়া কিছু আইন আনতে চলেছে ভারত সরকার। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে উইদাউট কোনো ভিসা বা ডকুমেন্টে যদি কোনো অনুপ্রবেশকারী বা বিদেশি ভারতবর্ষে চলে আসে তাহলে তার 5 বছর অবধি জেল হতে পারে। আগে কিন্তু এতটা কড়াকড়ি বিষয় ছিল না। আগে বিভিন্ন সময় যার যদি এই রকম উইদাউট ডকুমেন্টে কেউ চলে আসতো তাকে ফেরত পাঠানোর একটা বন্দোবস্ত করা হতো এবং তার পিছনে যদি কোনো টেরোরিস্ট অ্যাক্টিভিটি জড়িয়ে থাকতো তাহলে আলাদা ব্যাপার। পরবর্তী এই আইনে বলা হচ্ছে অ্যারাইভ্যালের সঙ্গে সঙ্গে যদি তার ডকুমেন্টস ভুয়ো প্রমাণিত হয় কিংবা তার কাছে কোনো ডকুমেন্টই না থাকে তাহলে তার অন স্পট 5 লক্ষ টাকা ফাইন হবে। এমনকি যদি ভ্যালিড ডকুমেন্ট না থাকে তাহলে তাকে প্রমাণ করতে হবে সেই দেশে কেন এসছে। আরো উল্লেখযোগ্য বিষয় হলো এই যে পার্টিকুলারলি ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস, এই ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসে নতুন করে স্ক্রিনিং করতে চাইছে ভারত সরকার। অর্থাৎ আপনার ভিসা অ্যাপ্লিকেশন তখনই গ্র্যান্টেড হবে যখন আপনার ক্রিমিনাল রেকর্ড অ্যাক্টিভিটি কিংবা অতীতের কোনো সংগঠনের সঙ্গে কোনো যোগদান থাকবেই না। অর্থাৎ সুযোগ পেলেই কেউ এই দেশে চলে এসে ভালো সাজার একটা প্রবণতা যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় তা সম্পূর্ণভাবে বন্ধ করতে চলেছে ভারত সরকার। আপনাদের অনেকে জানেন এই এই বিলগুলো এই সময় আনার কারণটা কি হলো। কারণ দেখুন বিভিন্ন সময় মানে এখন যে সব থেকে বেশি সমস্যা দেখা যাচ্ছে তা হলো আমাদের যে দুই প্রতিবেশী রাষ্ট্র তার ভিতরে কিন্তু বাংলাদেশ এবং মায়ানমারে চূড়ান্ত ইনস্টেবিলিটি দেখা যাচ্ছে। আর এই ইনস্টেবিলিটি অর্থাৎ এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ড ভারত সরকার মনে করছে তাতে ভারতেরও কোথাও না কোথাও জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। অর্থাৎ এই দেশ যত অস্থিতিশীল অবস্থায় থাকবে এই দেশের নাগরিকরা স্টেবল লাইফস্টাইলের জন্য ভারতবর্ষে অনুপ্রবেশকারী হয়ে বর্ডার টপকে আসার কিন্তু ষড়যন্ত্র করছে এবং চেষ্টা করছে। আর এই ক্ষেত্রে ভারত সরকার এখনই এই রুলগুলো ইম্পোজ করতে চাইছে।
পাশাপাশি আগে অমিত শাহ কিছুদিন আগে যে বলেছিলেন তিনি নেটওয়ার্কটাকে পুরোপুরি ডিস্ট্রয় করতে চান, অর্থাৎ কেন্দ্রীয় সরকার মনে করছে এই অনুপ্রবেশকারী আরো বৃদ্ধি পেয়েছে কিছু রাজ্যের অ্যাক্টিভিটিতে, অর্থাৎ রাজ্য সরকার কিছু ক্ষেত্রে এই অনুপ্রবেশকারীদের ভুয়ো ডকুমেন্টস তৈরি করতে সাহায্য করছে এবং এই ডকুমেন্টস তৈরি করার পর সেই অনুপ্রবেশকারী অর্থাৎ ব্যক্তিটিকে ভারতীয় ভোটার তৈরি করে সেই দলের নির্দিষ্ট ভোটারে পরিণত করছে কিছু নির্দিষ্ট রাজ্য। এটা আমার কথা নয়, অমিত শাহ কিছুদিন আগে ঝাড়খণ্ডে একটি প্রচারে গেছিলেন, আরো স্পেসিফিক্যালি বললে নরেন্দ্র মোদী স্বয়ং ঝাড়খণ্ডে গিয়ে বলেছিলেন এই ঝাড়খণ্ড সরকার এই বাংলাদেশের অনুপ্রবেশকারীকে ভোট ব্যাংক বানিয়ে কেন্দ্রীয় সরকারের বিপক্ষে কাজে লাগানোর চেষ্টা করছে। দিল্লিতেও কিন্তু অমিত শাহ একই ধরনের কথাবার্তা বলেছেন, অর্থাৎ দিল্লি বলুন, ঝাড়খণ্ড বলুন কিংবা বাংলা বলুন, বারংবার এই বাংলাদেশিরা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার হচ্ছে, এই অভিযোগ কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে রিপিটেডলি করা হচ্ছে। আর কোথাও গিয়ে এই বিল এই ভোট ব্যাংকে শেষ হয়ে যাওয়া বলে অনেকে মনে করছেন এবং কতটা বাস্তবায়িত করা সম্ভব সে তো সময় বলবে। পরবর্তীকালে তারা বলছেন এনি ফরেনার্স পোজিং এ থ্রেট টু ন্যাশনাল সিকিউরিটি, তাদেরকে ভিসাই দেবে না, যারা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য ডেঞ্জারাস হতে পারে তাদের অতীতের ট্র্যাক রেকর্ড ঘাটবে এবং ঘাটাটা হবে সেন্ট্রালাইজ সিস্টেমে, অর্থাৎ রাজ্যের উপরে কোনো কিছু আর দায়িত্ব রাখা হবে না। অর্থাৎ রাজ্য সরকার চাইলেই আধার কার্ড বানানো, রাজ্য সরকার চাইলেই ভোটার কার্ড বানানো এবং ডকুমেন্টস অ্যাড্রেস প্রুফ বানানো, এই পুরো বিষয়টাই সেন্ট্রালাইজ করে দিতে চাইছে কেন্দ্র। এক্ষেত্রে সবার আগে যেটা করতে হবে তা হলো বায়োমেট্রিক ইনফো, অর্থাৎ আপনি যখন এই রাজ্যে এই দেশে আসবেন বা বিভিন্ন রাজ্যে আসবেন আপনাকে ট্র্যাক করা হবে। ট্র্যাকিং এ কি রাখা হবে, আপনার কতদিন ভিসা আছে, আপনি কোথা দিয়ে এন্ট্রি করেছেন এবং ঠিক কবে এই ভারত থেকে এক্সিট করছেন। অনেকে আসেন এই ভারতে চলে আসেন, তারপর হঠাৎ করে ভারতীয় নাগরিক হয়ে যান, ডকুমেন্টস তৈরি হয়ে যায়। এবার থেকে যদি ভিসা করে প্রপার ওয়েতে ভিসা করে এই দেশে আসেন তাহলে যতদিন না অবধি আপনি এই দেশ থেকে যাচ্ছেন সেই ভিসার ট্র্যাক রেকর্ড এবং আপনাকে প্রতি মুহূর্তে ট্র্যাকিং আইডি দিয়ে ট্র্যাক করবে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ ইচ্ছা করলেই কোনো বিদেশি আর ভারতীয় নাগরিক হয়ে কোনো নির্দিষ্ট দলের ভোট ব্যাংক হয়ে যেতে পারবে না। এর জন্য বায়োমেট্রিক ইনফোতে অত্যন্ত কড়াকড়ি আনতে চলেছে এই বিলে। পাশাপাশি দেয়ার উইল বি এ সেন্ট্রালাইজ সিস্টেম টু ট্র্যাক ভিসাস এন্ট্রি এক্সিট অফ দ্য ফরেনার্স, যেটা আমি ইমিডিয়েটলি আপনাকে বললাম এই বিলে পরিষ্কার লেখা আছে। এবার নির্দিষ্ট অনুপ্রবেশকারী বা ব্যক্তি বা বিদেশিকে ট্র্যাক করা হবে প্রতি মুহূর্তে এবং এটার জন্য আলাদা একটা সিস্টেম ইনস্টল করতে চলেছে কেন্দ্রীয় সরকার। পরবর্তীকালে আগের যে আইনগুলো ছিল সব থেকে বড় সমস্যা ছিল বার্ডেন অফ প্রুভমেন্টে, অর্থাৎ ধরুন পুলিশ আপনাকে ধরলো এবং পুলিশ আপনাকে সাসপেক্ট করলো যে আপনি বাংলাদেশ থেকে এসছেন। আগে কি ছিল, আগে যে পুলিশ আপনাকে ধরবে তাকে প্রমাণ করতে হতো আপনি বাংলাদেশি, অর্থাৎ আমি রাস্তায় ঘুরছি আমাকে ধরে কেউ জেলে ঢুকিয়ে বললো তুমি বাংলাদেশি, আমি তোমাকে প্রমাণ করে দেবো। এবার পুলিশ এটা কিভাবে প্রমাণ করবে, আমার কাছে কোনো ডকুমেন্টই নেই, আমার কোনো হিস্ট্রি নেই, আমি বলতেই পারি আমার কাছে কোনো সরকারি নথি নেই। ফলে আগে এই সমস্যাটা পুলিশের উপরে পড়ছিল। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন বিলে এই বার্ডেন অফ প্রুভমেন্ট কিন্তু সেই ব্যক্তির ইন্ডিভিজুয়াল, অর্থাৎ কোনো রাজ্যের পুলিশ কিংবা কোনো কেন্দ্রীয় সংস্থা যদি আপনাকে অনুপ্রবেশকারী বাংলাদেশি বা বিদেশি বলে সাসপেক্ট করে তাহলে ইন্ডিভিজুয়ালি আপনাকেই প্রমাণ করতে হবে আপনি তা নন, আপনি ভারতীয় নাগরিক। অর্থাৎ তখন যদি বলেন আপনার কাছে অরিজিনাল ভারতের ডকুমেন্টস নেই, আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই কিংবা ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড নেই, তাহলে কোনো ক্ষেত্রেই আপনাকে কিন্তু ভারতবর্ষে আর থাকতে দেবে না, উল্টে আপনাকে সরাসরি জেলে ঢুকিয়ে দেওয়া হবে। এবং এই জেলে ঢুকানোর অথরিটিটা আগে ইমিগ্রেশন অফিসারদের হাতে ছিল না, এবার কিন্তু সরাসরি সেই অথরিটিটা ইমিগ্রেশন অফিসারদের হাতে অনেকটা তুলে দেওয়া হয়েছে। বলা হয়েছে উইদাউট এনি ওয়ারেন্ট এবার তারা যাকে খুশি তাকে গ্রেফতার করতে পারবে যদি তার উপরে সন্দেহ হয় এবং তার কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি প্রমাণ হয়। আগে কি হতো, আগে ব্যাপারটা অত্যন্ত লেন্দি ছিল, আপনাকে আগে প্রমাণ করতে হতো যে আপনি অনুপ্রবেশকারী কিনা, তারপর আপনাকে ছুটে কোর্টে যেতে হতো, ওয়ারেন্ট ইস্যু করতে হতো, তারপর আপনি গিয়ে ওই অনুপ্রবেশকারী বা বাংলাদেশি বা বিদেশিটাকে গ্রেফতার করে জেলে ঢোকালেন। এখন যদি আপনাকে সন্দেহ হয় তাহলেই আপনাকে প্রাথমিকভাবে ইন্টারেস্ট অফ ন্যাশনাল সিকিউরিটি হেফাজতে নিতে পারবেন, যা এই বিলে কিন্তু লেখা আছে। পাশাপাশি যদি স্ক্রিনিং এ আপনি আটকে যান, ধরুন আমার কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে, আমি ভারতবর্ষে আসতে চাইছি কিন্তু ভারত সরকার মনে করছে একে যদি ভারতে ঢুকতে দেওয়া হয় কোনো না কোনো ভাবে আবার ভোট ব্যাংকে ব্যবহার হতে পারে। এবার আপনার ভিসা রিজেক্ট হলো ভারত সরকার, যদি আপনার ভিসা রিজেক্ট করে তাহলে কিন্তু আর আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অর্থাৎ
এই ন্যাশনাল সিকিউরিটির স্বার্থে যদি ভিসা রিজেকশন হয় তাহলে সম্পূর্ণভাবে ডিনাইল মোডে চলে যেতে হবে আপনাকে, যা কিন্তু এই বিলে নতুন অ্যাড করা হয়েছে। সম্প্রতি সব থেকে বেশি সমস্যা কোথায় হয়, কারণ একাধিক বিদেশি নাগরিক মানে স্পেশালি বাংলাদেশের নাগরিক হসপিটালে আসেন, বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে আসেন, সেখানে ভারত সরকার মেডিকেল ভিসা অ্যাপ্রুভ করেন এবং স্টুডেন্ট ভিসা অ্যাপ্রুভ করেন। এই নতুন নিয়মে বলা হচ্ছে যে হসপিটালে এই সকল বিদেশি নাগরিক আপনাদের মানে করবে, ইনফর্ম করবে, আপনাকে সঙ্গে সঙ্গে তার ডাটা সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমে তুলে দিতে হবে। অর্থাৎ যতক্ষণ না অবধি সে বাংলাদেশ ফিরে যাচ্ছে এবং ভারত ছাড়ছে ততক্ষণ অবধি সে মনিটরি এবং স্ক্যানারের আওতায় থাকবে। এবং যদি সেই হসপিটাল কিংবা স্কুল কিংবা কলেজ ওই বিদেশি নাগরিকদের তথ্য সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমে না তোলে বা সেই ডাটা যদি কেন্দ্রীয় সরকারের কাছে না পাঠায়, তাহলে এই হসপিটাল বা স্টুডেন্ট বা এই যে স্কুল কলেজ আছে তাদের উপরেও কিন্তু পেনাল্টি লাগাবে ভারত সরকার। অর্থাৎ আপনি হসপিটালে আসুন কিংবা ভারতবর্ষের কোনো ইউনিভার্সিটিতে পড়তে আসুন, আপনাকে প্রতিনিয়ত ট্র্যাকিং এর আন্ডারে থাকতে হবে যতক্ষণ না অবধি এই দেশ থেকে আপনি চলে যাচ্ছেন। এবং এই কাজটা এখন সেন্ট্রাল গভর্নমেন্ট মনিটর করবে যতক্ষণ না অবধি হসপিটাল এবং স্টুডেন্টের ওই আইডি ডাটাগুলো সেন্ট্রালকে না পাঠানো হচ্ছে ততক্ষণ অবধি এই প্রসেসটা কিন্তু শুরুই হবে না। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বাইরের বিভিন্ন এয়ারক্রাফট উইদাউট এনি ডকুমেন্টে বা ডকুমেন্ট ভেরিফিকেশন করেই ভারতবর্ষকে কেউ নিয়ে চলে আসছেন। সেখানে বলা হয়েছে যদি ইমিগ্রেশন অফিসে দেখা যায় কোনো এয়ারক্রাফট ভুয়ো ডকুমেন্ট এবং ভুল জাল তথ্য দিয়ে কোনো নাগরিককে ভারতবর্ষে নিয়ে আসেন, তাহলে সেই এয়ারক্রাফটকে তো পেনাল্টি লাগানোই হবে, উল্টে সেই নাগরিককেও ফেরত পাঠাতে হবে এবং যে ফেরত পাঠানো হবে তার টাকা কিন্তু খরচ করতে হবে সেই এয়ারক্রাফটকেও। এবং যদি আরো খারাপ জায়গায় পুরো বিষয়টা যায়, যদি দেখা যায় যাকে নিয়ে আসছেন তার পিছনে একটা হিউজ ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা রেকর্ড আছে, তাহলে কিন্তু সেই এয়ারক্রাফট সিজও হতে পারে। অর্থাৎ সব মিলিয়ে আপনি আপনার দেশের ক্ষতি করে কোনো বিদেশি নাগরিককে টাকা নিয়ে এলেন, এটার কিন্তু দায় আপনাকেও নিতে হবে, এখানে কিন্তু লেখা আছে। হঠাৎ করে কেন্দ্রীয় সরকার কেন এত তৎপরতা দেখালো? দেখুন, জানুয়ারি মাসে একাধিক নিউজ পেপারের রিপোর্ট আমি দেখাতে চাই। আপনারা যারা আমাদের চ্যানেল ফলো করেন আপনারা জানেন আমার কথা বলার সময় একটা দুটো হয়তো ভুলভ্রান্তি হয়, কিন্তু আমি সবসময় ডকুমেন্টকে আপনাদের শো করি। এই ডকুমেন্ট শো করি এর জন্যই কারণ আমি চাই আপনারা গুগলে মেরে আপনারা এই বিষয়গুলো ভেরিফাই করে নিন। জানুয়ারিতে একটি খবর আমাদের সামনে এসেছিল, সেখানে দেখা গেছিল 14 জন ইল্লিগাল ইমিগ্রেশনকে ভারত সরকার বাংলাদেশে পাঠাচ্ছে। কিছুদিন পর থানেতে 4 জন ইমিগ্রেশনকে ভারত সরকার রিপোর্ট করেছে। মার্চে দেখা গেছিল 15 জন বাংলাদেশকে আহমেদাবাদ থেকে ধরা হয়েছে এবং সেই মাসে আরো 35 জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর একটা বন্দোবস্ত করেছে কেন্দ্রীয় সরকার। ত্রিপুরায় কিছুদিন আগে দেখেছি অনুপ্রবেশকারী এবং বিএসএফ এর মধ্যে যে ঝগড়াঝাটি হয়েছে তাতে বিএসএফ কিন্তু আহত হয়েছে। অর্থাৎ দিনের পর দিন আহমেদাবাদ, থানে, ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে, কিন্তু ঢোকার রাস্তাটা কিন্তু ভারত সরকার এবার আস্তে আস্তে ডিটেক্ট করতে শুরু করেছে। এবং আহমেদাবাদের সঙ্গে তো বাংলাদেশের বর্ডার নেই, অর্থাৎ ধরেই নেওয়া যায় বর্ডার এরিয়াতে যে রাজ্যগুলো আছে সেখান থেকে খুব সহজে এই বাংলাদেশি নাগরিকরা ঢুকছেন, ঢুকে মুম্বাই, ঝাড়খণ্ড কিংবা আহমেদাবাদ, থানে এই সকল জায়গায় তারা ছড়িয়ে যাচ্ছেন। আর এই জন্য এবার রাজ্যের উপর আর কোনো দায়িত্বই ছাড়ছে না কেন্দ্রীয় সরকার। এবার এই প্রসেসটা নিয়ন্ত্রণ করবে কেন্দ্র এবং পুরো বিষয়টাই হবে সেন্ট্রালাইজ সিস্টেমে। এবার ভোট ব্যাংকের রাজনীতি, এটা কেন আমি বিভিন্ন ক্ষেত্রে বললাম? প্রথম কথা, আমি বলিনি ভোট ব্যাংকের রাজনীতি। বিভিন্ন সময় অভিযোগ ওঠে, মানে এই দিল্লিতেও যদি আপনারা দেখেন তাহলে দেখবেন পরিষ্কারভাবে নিউজ পেপার হেডিং করেছিল আপস হেল্পস ইললিগাল রোহিঙ্গাস, বিজেপি অভিযোগ করেছিল। ঝাড়খণ্ডের নির্বাচনে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী স্বয়ং গিয়ে বলেছিলেন, বাংলায় তো প্রতিনিয়ত অভিযোগ করা হয় বিজেপির পক্ষ থেকে যে দিনের পর দিন এই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া হচ্ছে এবং তারা ভোট ব্যাংক হিসাবে ব্যবহৃত হচ্ছে। আসামেও কিন্তু নির্বাচনের সময় এই একই ইস্যু উঠেছিল। অর্থাৎ শুধুমাত্র দিল্লি কিংবা ঝাড়খণ্ড নয়, আমাদের দেশের একাধিক রাজ্যের বিভিন্ন সরকার বাংলাদেশিদের ভুয়ো ডকুমেন্ট তৈরি করে ভোট ব্যাংকের রাজনীতি করছেন, এই অভিযোগ কিন্তু দিনের পর দিন বিজেপি করেছে, কেন্দ্রীয় সরকার করেছে। আর এই ভোট ব্যাংকের রাজনীতি শেষ হতে পারে যদি এই ইমিগ্রেশন প্রসেসটার মধ্যে এই ধরনের স্ক্যানিং প্রসেস সেন্ট্রাল ইনস্টল করতে পারে। লোকসভায় একটি বিতর্কিত মন্তব্য এক্ষেত্রে করেছেন দুজন ব্যক্তি। এমপি মনীষ তিওয়ারি, কংগ্রেসের তিওয়ারি বলেছেন এতে নাকি কোথাও না কোথাও স্বাধীনতার হস্তক্ষেপ করা হবে। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে বিদেশি
আমাদের সেন্ট্রালে যে মানে সরকার আছে তাদের বিরুদ্ধাচরণ করবেন, তাদেরকে এই ধরনের অ্যাক্টিভিটির আওতায় নিয়ে আসা হবে। সবথেকে উল্লেখযোগ্য কথাটি কিন্তু বলেছেন সৌগত রায়, তৃণমূলের সাংসদ। তিনি বলেছেন ইনফ্লোজ অফ ট্যালেন্ট ফ্রম আদার কান্ট্রিজ, অর্থাৎ তিনি বলতে চাইছেন এতে বিদেশ থেকে যেরকম ট্যালেন্টেড ব্যক্তিরা যখন আসবেন, এই রকম গোলমালের ফলে আমরা নাকি পোটেনশিয়াল ট্যালেন্টকে হারিয়ে ফেলতে পারি। এবার আমি জানি না উনি কি বলতে চাইছেন, বিদেশের কোন ট্যালেন্টেড শক্তি আমাদের এই দেশে এসে ট্যালেন্ট দেখাতে পারে যা ভারতীয়দের মধ্যে নেই, এই বিষয়টা আমার একটু ডাউটফুল লেগেছে। আমি শুধু কোট আনকোট আপনাদের সামনে তুলে দিলাম। শুধু ভারত নয়, এই রকম সিমিলার রিজন কিন্তু অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, আমেরিকা একাধিক দেশ ইমপ্লিমেন্ট করেছে। 2001 সালে ইন্ডিয়ার যে সেন্সাস হয়েছিল সেখানে দেখানো হয়েছিল বাংলাদেশের সংখ্যা 3.1 মিলিয়ন। 2011 সালে সেই সেন্সাসটায় ধরা পড়ে 5.5 মিলিয়ন মানুষ কিন্তু বাংলাদেশির। এবং ওয়েস্টার্ন বিভিন্ন মিডিয়া দাবি করে আমাদের দেশে 40,000 রোহিঙ্গা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। অর্থাৎ অনুপ্রবেশকারী শুধুমাত্র একটা দেশের সামাজিক সমস্যা নয়, একটা দেশের ন্যাশনাল সিকিউরিটি। এবং এই সিকিউরিটি যদি কোথাও না কোথাও আমাদেরকে রুখে দাঁড়াতে হয়, শিল্ড তৈরি করতে হয়, তাহলে সমস্ত রাজ্যেরও কেন্দ্রীয় সরকারের সঙ্গে একই বিন্দুতে আসতে হবে এবং এই বিলকে সমর্থন করতে হবে। কারণ দেশের সুরক্ষার আগে কখনোই ভোট ব্যাংক হতে পারে না। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।